ধন্যবাদ সোহেল। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ গড়ার পরিকল্পনার আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব রুহুল কবির রিজভী, মঞ্চে উপস্থিত আমাদের জয়েন্ট সেক্রেটারি, কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জনাব সোহেল, আমার সামনে উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত জাতীয়তাবাদী ওলেমা দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রিয় সহকর্মীবৃন্দ এবং ঘরে উপস্থিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনারা প্রায় 8 ঘন্টার মতন এখানে এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং এই অনুষ্ঠানে যোগ দেওয়ার মাধ্যমে আপনারা আজকে পরিষ্কারভাবে কতগুলো জিনিস জানতে পেরেছেন। অর্থাৎ বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে আগামী দিন ইনশাল্লাহ বাংলাদেশের মানুষের জনসমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে আমরা কিভাবে জাতিকে, দেশকে এগিয়ে নিয়ে যাব, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জন্য কিভাবে আমরা কি কি পরিকল্পনা গ্রহণ করেছি, কিভাবে তা বাস্তবায়নের চেষ্টা করব, আমরা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছি, যেই পরিকল্পনাগুলো একজন খুব সাধারণ মানুষ থেকে মোটামুটিভাবে সমাজের উপরের মানুষ কম বেশি সবাইকে ছুঁয়ে যায়, সেই রকম পরিকল্পনাগুলো, অর্থাৎ যে পরিকল্পনাগুলো গ্রহণ করলে একজন মা, একজন নারী, একজন শিশু, একজন তরুণ যুবক বা যুবতী, একজন কৃষক, একজন প্রাইমারি স্কুলের শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষক, একজন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী, মুদির দোকান মালিক হোক, দোকান কর্মচারী হোক, এরকম বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবনের পরিবর্তন হতে পারে, সেই রকম কতগুলো পরিকল্পনা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা নিশ্চয়ই সকালে আসার সময় এই অনুষ্ঠানে যখন আসছিলেন আপনারা নিশ্চয়ই পত্রিকা দেখেছেন, সেটি অনলাইনেই হোক বা মেইন ভার্সনই হোক, পত্রিকার প্রিন্টেড ভার্সনই হোক, আপনারা দেখেছেন নিশ্চয়ই। এবং একটি জিনিস নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে যে আজকে হচ্ছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, জাতিসংঘের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। আমি আমার বক্তব্য, মাগরিবের বেশি সময়ে নেই, মাগরিবের টাইম প্রায় হয়ে এসছে, আমি চেষ্টা করব আমার বক্তব্য সংক্ষেপ রাখতে, মোটামুটি সেই সময়ের ভিতরে শেষ করতে। তবে আমার বক্তব্যের বাকি অংশে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট 2-2.5 মিনিটের একটি ভিডিও আপনাদেরকে আমি দেখাতে চাই। এখন আপনারা দয়া করে ভিডিওটা দেখবেন। তবে এই ভিডিওর কিন্তু লিখিত একটি বক্তব্য, এই ভিডিওতে যা আছে তারই লিখিত ফরম্যাট কিন্তু আপনাদের এই ফোল্ডারের ভিতরে দেওয়া আছে। ভিডিওটা আপনাদেরকে এই জন্য দেখাচ্ছি, ভিডিওটা যখন দেখবেন জিনিসটা আরো সুন্দরভাবে আপনাদের আহ, মনের ভিতরে ঢুকে যাবে। আসুন আমরা ভিডিওটা দেখি 2 মিনিটের। মুকুল, প্লিজ প্লে করো। পুরনো ঢোল নতুন বাজনা। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও তাদের দোসররা বলে আসছে বিএনপি আমলে নাকি বাংলাদেশ 5বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু আসল তথ্যটা কি? তথ্যের ভিতরে ঢুকলে দেখা যায় এর পেছনে রয়েছে ভিন্ন গল্প। 1995 থেকে 2012 সাল পর্যন্ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতির ধারণা সূচক সিপিআই প্রকাশ করত এক ভিন্ন পদ্ধতিতে। বাংলাদেশ এই সূচকে প্রথম যুক্ত হয় 2001 সালে। সে বছরের জুন মাসে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে ঘোষণা করে দুর্নীতিতে চ্যাম্পিয়ন দেশ হিসেবে। তাদের সূচকে দেশের স্কোর ছিল 10-এর মধ্যে 0.4। তবে যেটা অনেকেই জানে না কিংবা জানলেও বলে না, সেটি হলো আগের 3 বছরের দুর্নীতি বিশ্লেষণ করে এই সূচক তৈরি করত সংস্থাটি। অর্থাৎ হাসিনার শাসনামলের 3 বছরের দুর্নীতির কারণে 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। বিএনপি ক্ষমতায় আসার মাত্র 10 মাসের ব্যবধানে বাংলাদেশের স্কোর 0.4 থেকে বেড়ে হয় 1.2, অর্থাৎ দুর্নীতি কমতে শুরু করে। 2003 সালে স্কোর 1.3, 2004-এ 1.5, 2005-এ 1.7 এবং 2006 সালে বেড়ে দাঁড়ায় 2.0। অর্থাৎ বিএনপি আমলে দুর্নীতি ধারাবাহিকভাবে হ্রাস পায় এবং বিএনপির সময়ই বাংলাদেশ দুর্নীতির চ্যাম্পিয়ন তকমা থেকে মুক্ত হয়ে তৃতীয় অবস্থানে উঠে আসে। তাহলে বাংলাদেশকে দুর্নীতির চূড়ায় তুলেছিল কারা? উত্তর একটাই, আওয়ামী লীগ। আর দুর্নীতি কমিয়েছিল বিএনপি সরকার। তবু এই তথ্য বেশিরভাগ গণমাধ্যমে আসেনি কখনো।
কখনো প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মনে গেঁথে দেওয়া হয়েছে বিএনপি আমলেই দুর্নীতি ছিল চূড়ান্ত রূপে। বাস্তবতা বলছে সম্পূর্ণ উল্টো কথা। গত 15-16 বছরে ব্যাংক লুট হয়েছে, $200 বিলিয়ন পাচার হয়েছে, বিদেশে তৈরি হয়েছে বেগমপাড়া, পানামা পেপারসে এসেছে মন্ত্রীদের নাম, আর হাসিনার সরকারের সময় তৈরি হয়েছে বাঁশের রাস্তার ইতিহাস। ইতিহাস সব সময় নীরব থাকে না, এক সময় সত্য ফিরে আসে, আর মানুষ তখন বুঝতে পারে কে দেশকে এগিয়ে নিয়েছে আর কে শুধু প্রতিপক্ষকে দোষ দিয়ে নিজের অপরাধ আড়াল করেছে। থ্যাংক ইউ। এটা সরিয়ে দাও আজকে। জি, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে আজকে আপনাদের সামনে একটি সত্য প্রকাশিত হলো। হয়তো অনেকে জানতেন, কিন্তু বিভিন্ন নেগেটিভ প্রোপাগান্ডার, মিথ্যে প্রোপাগান্ডার কারণে কেউ কেউ হয়তো শিওর হতে পারছিলেন না, বা ফ্যাক্টস ফিগার না জানা থাকার কারণে অনেকে কিছু বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু আপনাদের কাছে একটি কাগজ দিয়ে দেওয়া হয়েছে, যা আপনারা ভিডিওতে দেখেছেন। সহকর্মীবৃন্দ, জিএস, বাংলাদেশে বাংলাদেশে যদি আমরা বলি যে এই যে দুর্নীতি, যে লাগাম, সেই লাগামকে টেনে ধরতে কিন্তু পেরেছে প্রতিবার বিএনপি সরকার। দেশ স্বাধীনের পরে আমরা দেখেছি এই দেশের মানুষের, যুদ্ধ বিধ্বস্ত দেশে এই দেশের মানুষের সাহায্য সহযোগিতার জন্য সারা বিশ্ব থেকে কিভাবে সহযোগিতা এসেছিল। কিন্তু সেগুলোর কি অবস্থা হয়েছিল, কেন হয়েছিল? সবই হয়েছিল দুর্নীতির কারণে, দুর্ভিক্ষ হয়েছিল, সব কিছু মিলিয়ে। কিন্তু পরবর্তীতে বিএনপি তথা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন এই দেশের শাসনভার পেলেন, দেশ পরিচালনার দায়িত্ব পেলেন, আমরা এই দেশ থেকে, বিএনপি সরকার, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার এই দেশকে দুর্নীতি থেকে বের করে, এই দুর্ভিক্ষ থেকে বের করে, শুধু যে খাদ্য উৎপাদন বৃদ্ধি করলেন তাই নয়, দেশ থেকে আমরা খাদ্য পর্যন্ত রফতানি করেছিলাম। হতে পারে অল্প, কিন্তু রফতানি আমরা করেছিলাম। পরবর্তীতে আবার আপনারা দেখলেন যে 2001 থেকে 2005, তার আগে কারা কি করেছিল সেটি আপনাদের সামনে উপস্থিত আছে। এবং 2001 থেকে 5 বিএনপি কিভাবে দেশনেত্রী খালেদা জিয়ার সময় কিভাবে বাংলাদেশকে দুর্নীতির তকমা থেকে ধীরে 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 বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার বের করে নিয়েছিল। এর সাক্ষ্য প্রমাণ, এটি আমাদের কথা না, এটি একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থার কথা। এটি আমাদের কোনো জরিপও না, আমাদের কোনো রিসার্চও না, একটি ইন্ডিপেন্ডেন্ট জরিপ, এটা ইন্ডিপেন্ডেন্ট একটি সংস্থার জরিপ। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সামনে আজকে 8টি পয়েন্ট উপস্থাপন করা হয়েছে। এই 8টি পয়েন্টের মধ্যে আছে কিভাবে আগামী দিনে আমরা আমাদের দেশের মানুষের, বাংলাদেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চাই। আমরা চাই কিভাবে দেশে, অসুখ বিসুখ হবেই, পৃথিবীতে থাকলে অসুখ বিসুখ হবে, কিন্তু কিভাবে কম সংখ্যক মানুষ যাতে অসুস্থ হতে পারেন। আমরা স্বাস্থ্যকর্মী তৈরি করার মাধ্যমে, মানুষকে সচেতন করার মাধ্যমে, আমরা স্বাস্থ্যকর্মী মাধ্যমে ঘরে ঘরে পাঠিয়ে আমরা মানুষকে সচেতন করে রোগ প্রতিরোধ যেই বিষয়টি আছে সেটির ব্যাপারে সচেতন করে আমরা কম মানুষ যাতে অসুস্থ হয় সেটি আমরা গড়ে তোলার চেষ্টা করব, যাতে হাসপাতালগুলোর উপরে চাপ কম পড়ে। এবং হাসপাতালগুলোর উপরে যদি চাপ কম পড়ে, তাহলে স্বাভাবিকভাবেই যারা অসুস্থ হয়ে হাসপাতালে যাবেন তাদেরকে চিকিৎসা দিতে সুবিধা হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, গতকালকেও বলেছিলাম, আজও বলছি, আপনারা এখানে দেখেছেন ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড আমরা তৈরি করতে চাচ্ছি। বাংলাদেশে ফ্যামিলি কার্ড, পরিবার, আমরা যে হিসাব নিকাশ বর্তমানে পেয়েছি, গত কয়েক বছর ধরে আমরা বিভিন্ন রকম রিসার্চ করে যে পেয়েছি, বাংলাদেশে এভারেজে 5 জন সদস্য এইভাবে যদি আমরা ধরি, তাহলে বাংলাদেশে প্রায় 4 কোটি পরিবার আছে। আমরা ফ্যামিলি কার্ড নামে একটি কার্ড দিতে চাই। এটি আমরা শুরু করব যারা মোস্ট ডিপ্রাইভড পরিবারগুলো আছেন, সেই পরিবারের যে গৃহকর্ত্রী আছেন, যে নারী হেড আছেন, অথবা মা আছেন, অথবা স্ত্রী আছেন, তাকে দেওয়ার মাধ্যমে ধীরে ধীরে পাবে। এটি একজন কৃষকের পরিবারের যে স্ত্রী, সে পাবেন। একজন ইমাম সাহেবের স্ত্রী, সে পাবেন। এটি ছোট ক্ষুদ্র মুদি দোকানদার হোক, সে পাবেন।
এটি একজন স্কুল প্রাইমারি স্কুল শিক্ষক তার স্ত্রী এটি পাবেন। এটি একজন জজ সাহেবের স্ত্রী, সেও পাবেন এটি। একজন ডিসি সাহেবের স্ত্রী, সেও পাবেন এটি। কিন্তু প্রথমে আমরা শুরু করব যারা ডিপ্রাইভ, বেশি যারা সমাজে ডিপ্রাইভ। কেন আমরা যারা দুস্থ তাদের দিয়ে আমরা কেন শুরু করব? আপনারা হয়তো বলতে পারেন যে একজন কৃষকের স্ত্রী হয়তো পেতে পারে, এটি তার প্রাপ্য। একজন ইমাম সাহেবের স্ত্রী হয়তো পেতে পারেন, এটি তার প্রাপ্য। কিন্তু ডিসি সাহেবের বা জজ সাহেবের স্ত্রী কেন পাবেন? দেখুন, এই জিনিসটি আমরা এই জন্য পলিসিটি এভাবে নিয়েছি। আমরা যদি কোনো একটি বিষয়, আমাদের যেটা অতীত অভিজ্ঞতা, বাংলাদেশে এরকম বিভিন্ন রাষ্ট্র থেকে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, বিভিন্ন ক্যাটাগরি থাকে, থাকতেই পারে ক্যাটাগরি। কিন্তু যখনই আপনি কোনো একটি ক্রাইটেরিয়া কোথাও ফিক্স করে দেবেন, তখন দুর্নীতির স্কোপটা বেড়ে যায়। দুর্নীতি কিন্তু একটা জিনিসকে যখন আপনি জেনারেলাইজ করে দিবেন, সবাই পাবে, কিন্তু প্রায়োরিটিটা কে আগে পাবে কে পরে পাবে সেটি যখন মোটামুটিভাবে এনশিওর করতে পারবেন, তখন আমরা ধরে নিচ্ছি যে তথ্য বলে যে দুর্নীতির পরিমাণটা অনেকাংশে কমে আসবে, কারণ সবাই তো পাবে। ধীরে ধীরে পর্যায়ক্রমে সবাই পাবে। অবশ্যই আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন জজ সাহেবের স্ত্রী বা ডিসি সাহেবের স্ত্রী কার্ডটা পেলেও নিশ্চয়ই উনি সেটা দাবি করবেন না, কারণ তার সেটা প্রয়োজন নেই, সেটা উনি দাবি করবেন না। কিন্তু এই দেশে যেরকম ব্রিটেনে, ব্রিটেনে চিলড্রেন্স বেনিফিট নামে একটি বেনিফিট আছে, যেটি রাষ্ট্রের পক্ষ থেকে দেয়। এই দেশের একজন ট্যাক্সি চালক, তার পরিবারও যেমন পায়, তার যদি 12 বছরের নিচে কোনো সন্তান থাকে সে যেমন পায়, একমাত্র রয়্যাল ফ্যামিলি ছাড়া এই দেশের প্রধানমন্ত্রী ওরও যদি একটি 12 বছরের নিচে কোনো সন্তান থাকে, সেও কিন্তু চাইল্ড বেনিফিট পায়। সবার জন্য সেটি প্রযোজ্য, জেনারেল। তো এখন এই যে ফ্যামিলি কার্ড, ফ্যামিলি কার্ডটি কেন আমরা দিচ্ছি? প্রিয় সহকর্মীবৃন্দ, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আপনি অর্ধেক জনসংখ্যাকে যদি রেখে দেন ঘরের ভিতরে, আপনি কিন্তু এই দেশকে নিয়ে এগোতে পারবেন না। আমরা যেই প্রত্যাশিত বাংলাদেশ চাই, আমরা মনে করি যখন আমরা দেশের বাইরে যাই, সুন্দর দেশ দেখি, ভালো দেশ দেখি, তখন আমরা ভাবি, আরে আমাদের দেশটাকে কেন আমরা এরকম করতে পারি না? দেশটাকে আমরা এরকম করতে পারবো যখন আমরা সকলকে মিলে, সকলকে সাথে নিয়ে যখন দেশ গড়ার কাজে হাত দিব। একমাত্র তখনই সম্ভব। বিভাজন রেখে, বিভক্তি রেখে, একজনকে ভেতরে একজনকে বাইরে রেখে কিন্তু আমরা দেশ গড়তে পারবো না। দেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আপনাদের নিশ্চয়ই অনেকের জানা আছে, নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একটি শিক্ষিত মা দাও, আমরা শিক্ষিত জাতি দিব আমি তোমাদেরকে। কথাটি কম বেশি আপনারা জানেন, বক্তৃতাতেও আপনারা বলেন। সহকর্মীবৃন্দ, আসুন, দেশনেত্রী খালেদা জিয়া শিক্ষিত মা তৈরির বাস্তবায়ন কিন্তু উনি করে গিয়েছেন। নারীদের ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ব্যবস্থা উনি ফ্রি করে দিয়ে গিয়েছেন। অর্থাৎ শিক্ষিত মা তৈরির যে প্রোগ্রাম, কর্মসূচি, সেটি দেশনেত্রী খালেদা জিয়া শুরু করে গিয়েছেন। আসুন, ইনশাল্লাহ আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বিএনপি সরকার গঠনে সক্ষম হলে আপনাদের আগামী বিএনপি সরকার শুধু শিক্ষিত মাই নয়, একজন শিক্ষিত মায়ের সাথে স্বাবলম্বী মা আমরা গড়ে তুলতে চাই, স্বাবলম্বী মা, স্বাবলম্বী পরিবার গড়ে তুলতে চাই। এবং আমরা যখন সম্ভব হবে আমাদের পক্ষে, শিক্ষিত মায়ের পাশাপাশি সেই শিক্ষিত মাকে যখন অর্থনৈতিকভাবে আমরা স্বাবলম্বীভাবে গড়ে তুলতে পারবো, ধীরে ধীরে একটি পরিবার, দুইটি পরিবার, পাঁচটি পরিবার, একটি উপজেলা, একটি জেলা, একটি বিভাগ, সমগ্র বাংলাদেশকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন, আপনারা নিশ্চয়ই দেখেছেন কৃষি কার্ড। আমরা ছোটবেলা থেকে, আমরা যখন ছোট ছিলাম, আমরা জানতাম, পড়েছি, বইয়ে পড়েছি, মুরব্বীদের কাছে শুনেছি যে এই দেশের প্রাণ হচ্ছে, অর্থনীতির প্রাণ হচ্ছে কৃষি। এখনো বহু মানুষ, কোটি কোটি মানুষ কিন্তু কৃষির সাথে, আপনি হয়তো প্রত্যক্ষ বা না হলেও পরোক্ষ না হলেও প্রত্যক্ষ না হলেও কোনো না কোনোভাবে আপনি কৃষির সাথে জড়িত আছেন। অর্থাৎ আমাদের এই যে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষ প্রতিদিন যে খাবার খাচ্ছে, ভাত হোক, রুটি হোক, সবজি হোক, ডাল হোক, চিনি হোক, যাই হোক না কেন, এটির কোনো না কোনো একটা বিশাল অংশ তো দেশের মধ্যেই উৎপাদন হচ্ছে। এখন এই কৃষকদের কথা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। কৃষির মধ্যে আপনারা যারা কম বেশি কৃষির সাথে জড়িত আছেন, এবং এখানে কৃষি সাবজেক্টটি খুব সম্ভব ডক্টর মজিদ এখানে উপস্থাপন করেছে, আপনাদেরকে নিশ্চয়ই বলেছে কয়েক ক্যাটাগরির কৃষক আছে দেশে। ক্ষুদ্র, প্রান্তিক, মাঝারি, বৃহৎ কৃষক এরকম আছে। আমাদেরকে এই কৃষকদের পাশে দাঁড়াতে হবে। একজন ক্ষুদ্র বা মাঝারি বা প্রান্তিক কৃষককে যদি আমরা সরকারের তরফ থেকে
সহযোগিতা প্রদান করি, সারা জীবন যে সেই সহযোগিতা দিব, নট দ্যাট। হ্যাঁ, আমরা একটা সার্টেন টাইম পর্যন্ত, কিন্তু যখন সহযোগিতাটা পাবে 2 বছর 3 বছরও রেজাল্ট আসবে না, কিন্তু 5 থেকে ইনশাল্লাহ 7 বছরের মধ্যে রেজাল্ট আসবে। আমাদের লক্ষ্য হচ্ছে সেই প্রান্তিক বা ক্ষুদ্র কৃষককে তার অর্থনৈতিক ভিত্তিটাকে মজবুত করা, সে যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে। একই সাথে একই সাথে কৃষি উৎপাদিত যে দ্রব্য মূল্য, পণ্যগুলো, এগুলোর বিভিন্ন সময় দাম ওঠানামা করে। আমরা যদি কৃষির উৎপাদন বাড়াতে পারি, একই সাথে যদি আমরা এই জিনিসগুলো স্টোরেজ করার উপায় বের করতে পারি, তাহলে একদিকে আমরা নিশ্চিত করতে পারবো কৃষকের অর্থনৈতিক স্বাবলম্বিতা, আরেক দিকে যারা আমরা এগুলা কনজিউম করি, দেশের মানুষ কনজিউম করে, তাদেরকেও মোটামুটিভাবে স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে, বরং বলা উচিত স্বল্প মূল্যে না, ন্যায্য মূল্যে আমরা তাদের কাছে, সারা দেশের মানুষের কাছে এই কৃষি উৎপাদিত পণ্যগুলো আমরা তাদের কাছে ছড়িয়ে দিতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদেরকে যে ভিডিওটি আমি দেখিয়েছিলাম, এই ভিডিওতে কি ছিল? আজকে যেহেতু দুর্নীতি বিরোধ দিবস, এই কিভাবে দুর্নীতিতে বিএনপি কিভাবে দেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করে নিয়ে এসছে প্রতিবার, তার খুব সংক্ষিপ্ত একটি বিবরণ ফ্যাক্টস অ্যান্ড ফিগার দিয়ে আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে। ঠিক একইভাবে আমাদেরকে আরেকটি কাজে সফল হতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ, এটিও কাইন্ড অফ দুর্নীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা। যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক রাখতে হবে। আমরা আপনাদের সামনে যে কয়টি আজকে আমাদের কোর প্ল্যানিং যে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি, প্রত্যেকটি প্ল্যানিং যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে আইন শৃঙ্খলার ব্যাপারে কঠোর হতে হবে। এবং এরও উদাহরণ বিএনপির কাছে আছে। বিএনপি যখন রাষ্ট্র পরিচালনায় থাকে, দেশ পরিচালনার দায়িত্বে বিএনপি যখন থাকে, তখন আমরা দেখেছি বিভিন্ন সময় আমাদের দলেরও কোনো সদস্য যদি কোনো অন্যায় করে থাকে, আমরা চেষ্টা করেছি সেই অন্যায়কে আইন দিয়ে বিচার করতে, দলীয় দৃষ্টিকোণ থেকে বিচার না করতে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, দেশের, আপনি যদি সত্যিই দেশকে ভালোবেসে থাকেন, আমরা যদি সত্যিই দেশকে ভালোবেসে থাকি, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য, এই দেশের মানুষের রাজনৈতিক ভোটের অধিকার, বাক স্বাধীনতার জন্য আমাদের হাজারো হাজারো মানুষ, নেতাকর্মী জীবন দিয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী নির্যাতিত হয়েছে। কাজে আসুন আমরা সকলে মিলে যদি সরকারকে সহযোগিতা করি, যে সরকার নির্বাচিত হবে, এবং আত্মবিশ্বাস নিয়ে বলতে চাই ইনশাল্লাহ জনগণের রায় বিএনপি সরকার গঠন করতে করতে সক্ষম হবে। এবং সেই সরকারকে সফল করতে হলে আপনাদের প্রত্যেকের, সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীকে সহযোগিতা করতে হবে। যে অন্যায় যে করে সে কোনো দলের হতে পারে না, অন্যায় যে করে সে অন্যায়কারী। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে এনশিওর করতে হবে যে কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। তাহলেই আমরা আমাদের ফ্যামিলি কার্ড বলুন, কৃষি কার্ড বলুন, শিক্ষার ব্যাপারে আমরা যে পরিকল্পনা গ্রহণ করেছি, এই রকম সবগুলোকে আমরা সফল করতে পারবো। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি স্লোগান দেই, সবার আগে বাংলাদেশ। খুব পপুলার স্লোগান ইদানিং আমাদের সকলের কাছে। আপনাদের তালপট্টির কথা কি মনে আছে সহকর্মীবৃন্দ? আপনাদের যাদের মনে নেই, যাদের বয়স কম, কিন্তু অনেকেই শুনেছেন তালপট্টি। কিভাবে তালপট্টির উপরে বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তালপট্টির উপরে কিভাবে বিএনপি নিজের অধিকার প্রতিষ্ঠিত করেছিল, এটি ছিল আমাদের দেশের অংশ। ঠিক একইভাবে নিশ্চয়ই আপনাদের মনে আছে কিভাবে আমাদের পানির হিস্যাকে আমরা নিয়ে এসেছিলাম, আমাদের পানির হিস্যা বের করে, এবং তার জন্য আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত যেতে আমরা কোনো রকম দ্বিধাগ্রস্ত ছিলাম না। আমরা আন্তর্জাতিক অঙ্গনে পর্যন্ত গিয়ে বলেছি যে আমাদের পানির হিস্যা আমাদেরকে দিতে হবে, এবং সেটি আমরা আল্লাহর রহমতে বের করে আনতে সক্ষম হয়েছিলাম, আমাদের পানির হিস্যা। প্রিয় সহকর্মী বৃন্দ, দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বলেন বিএনপির কাছে নিরাপদ। দেশের দুর্নীতির
লাগাম টেনে ধরা বলেন, এটিও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কঠোর হস্তে নিয়ন্ত্রণ করার এটিরও বিএনপির ট্র্যাক রেকর্ড রয়েছে। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ এই মুহূর্তে, গতকালকেও আমি বলেছি, যেটি বাস্তব, যেটি আমরা সকলে দেখতে পাচ্ছি, সেই কথাটি স্বাভাবিকভাবেই বারে বারে ঘুরে আসবে। কি সেই কথাটি? প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটি রাজনৈতিক দল। আমি প্রথমেই বলেছি, একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। আমরা একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে স্বাভাবিকভাবেই জনগণ আমাদের সাথে শুধু কথার ফুলঝুরি প্রত্যাশা করে না। কথার ফুলঝুরি যদি দিতে হয়, অনেক কথা আমরা বলতে পারি, কিন্তু জনগণ আমাদের কাছে প্রত্যাশা করে যে আমরা কিভাবে দেশকে পরিচালনা করব, আমরা জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা মিট আপ করবো, জনগণের সমস্যাগুলোকে কিভাবে আমরা অ্যাড্রেস করব, পুরা পরিকল্পনা জনগণ আমাদের কাছে দেখতে চায়। আজ এই যে 8 ঘন্টা ধরে আপনারা এখানে বসে আলোচনা করলেন, আলোচনাগুলো মন দিয়ে আপনারা শুনলেন, এর মধ্যে কি ছিল? এর মধ্যে এইচ অ্যান্ড এভরি ইস্যু, যেই 8টা ইস্যু আমরা এখানে তুলে ধরেছি আপনাদের কাছে, প্রত্যেকটি ইস্যু জনগণের প্রত্যেক দিনকার বর্তমান, ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত। তাই নয় কি? আপনাদের কি মনে হয়, তাই কি? আপনারা যেই 8টা ইস্যু নিয়ে আজকে এখানে কথা বললেন, প্রশ্ন করলেন, শুনলেন, যারা আলোচকবৃন্দ আছে, আলোচকবৃন্দের কথা শুনলেন, তাদের তাদের উপস্থাপিত যে বিষয়গুলো, এই 8টা বিষয় কি আপনারা মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী, অধিকাংশ শ্রেণী পেশা মানুষের প্রতিদিনকার এবং ভবিষ্যৎ জীবনের সাথে সম্পর্কিত? আমরা দেশের তরুণ সমাজদের কর্মসংস্থান নিয়ে কথা বলেছি, আমরা দেশের নারী সমাজের নারীদেরকে স্বাবলম্বী করা, নারীদের নিরাপদ করার বিষয়ে কথা বলেছি, আমরা দেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলেছি, শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলেছি, আমরা দেশের কৃষকদেরকে নিয়ে কথা বলেছি। আজকে এখানে ওলেমা দল আপনারা উপস্থিত আছেন, ওলেমা দলের সদস্যবৃন্দ আপনারা উপস্থিত আছেন। আপনাদের আপনাদের যে প্রস্তাবনা ছিল, সেই প্রস্তাবনার উপরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, ইয়েস, বাংলাদেশের আলেম সমাজের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের প্রায় 3 লক্ষের মতন মসজিদ আছে, এই মসজিদগুলোতে যে ইমাম সাহেবরা আছেন, মুয়াজ্জিম সাহেবরা আছেন, তাদেরকে একটি সামাজিক মর্যাদার ভিতরে আনা উচিত। এবং এটি পর্যালোচনাকে হয়তো একবারে আমরা পারবো না, কিন্তু পর্যায়ক্রমিকভাবে ধীরে ধীরে আমরা এই কাজটি শুরু করতে চাই। অর্থাৎ এইভাবে যদি আমরা দেখি, প্রত্যেকটি সমাজের প্রতিটি কম বেশি শ্রেণী পেশার মানুষের উপরে আমরা মানুষের সমস্যাগুলো কিভাবে সমাধান করতে সম্ভব, সেগুলো আমরা চেষ্টা করছি বের করে আনতে, সেগুলোর সম্পর্কে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এখন যেই কথাটি বলতে চাইছিলাম, একটি দায়িত্বশীল দল হিসাবে জনগণ চায়, সারাদিন রেডিও খুললে, টিভি খুললে, ফেসবুক খুললে, পত্রিকা খুললে, যাই করেন, সারা দিকে শুধু হইচই, ঝগড়া, ফ্যাসাদ, এইটা নাই, এইটা ভালো তো ওটা খারাপ, এইরকম কথাবার্তা। আমি মনে করি, আমার কাছে যেটি মনে হয়, এত দূর থেকে বসেও আপনাদের কথা শুনে, বিভিন্ন মানুষের কথা শুনে, জনগণ টায়ার্ড হয়ে গেছে এখন এইসব বক্তৃতা শুনতে শুনতে। জনগণ একটি ক্লিয়ার ইন্ডিকেশন চায়, ভাই তুমি কি করবা আমাকে বলো। আমি জনগণ, আমি তোমাকে ভোট দিব, তুমি কি করবা? ছাত্ররা জানতে চায় তাদের শিক্ষা ব্যবস্থা কী হবে। আজকে অনেক তরুণ তরুণী অনেকে আছে যাদের শিক্ষা জীবন প্রায় শেষ হয়ে এসছে অথবা শেষ হয়ে গিয়েছে, তারা জানতে চায় আগামী ভবিষ্যৎ তাদের কি হবে, তাদের কি কর্মসংস্থান, এক অনিশ্চয়তার মধ্যে আছে। এখানে মাহাদি আমিন যখন তার বক্তব্য উপস্থাপন করেছে, তখনই আমি অনলাইনে সংযুক্ত হয়েছিলাম। আমি দেখলাম মাহাদি আমিন এখানে বলেছে, স্কুল কলেজগুলোতে আপনাদেরকে প্রশ্ন করেছে যে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলো আমরা ইন্টারনেট কানেকশন ফ্রি করতে পারি, তাহলে তাদের উপকার হয় কিনা। আপনারা সমন্বয়ে সকলে বলেছেন ইয়েস, তাদের উপকার হয়। হয় মাহাদি আমিন আমার জন্য রেখে দিয়েছে, অথবা বেচারা ভুলে গেছে, তবে ও ভুলে যাওয়ার কথা না, অত্যন্ত বুদ্ধিমান ইন্টেলিজেন্ট ছেলে, খুব সম্ভবত আমার জন্য রেখে দিয়েছে। এই বিষয়টি গত 1 সপ্তাহ আগে আমরা আলোচনা করছিলাম। আমরা শুধু গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে কেন দেবো, এর সাথে আমরা আরো একটু অ্যাড করতে পারি ইন্টারনেটের বিষয়টি। ইন্টারনেট এখন একটি মৌলিক অধিকারের মতন হয়ে দাঁড়িয়েছে বিষয়টি। প্রিয় সহকর্মীবৃন্দ, এখানে স্বেচ্ছাসেবক দলের অনেক তরুণ সহকর্মীবৃন্দ আপনারা আছেন। এটা গতকাল যদি আমি বলতাম, পরশুদিন বলতাম, হয়তো বা আরো ভালো হতো। আমরা গত 1 সপ্তাহ আগে বিষয়টি কম বেশি ঘাটাঘাটি করেছি, বিষয়টি নিয়ে রিসার্চ করেছি, এবং আমরা দেখেছি শুধু স্কুল কলেজ বা রেল স্টেশন বা এয়ারপোর্টে আমরা কেন দেবো।
আমরা কেন আহ, বিভিন্ন লাইব্রেরিগুলোতে কেন দেব না? আমরা কেন বিভিন্ন সেটা মফস্বল শহর হোক, ঢাকা শহর হোক, বিভিন্ন জায়গায় যে বড় বড় কিছু ক্যাফেটেরিয়া আছে যেখানে ছেলেমেয়েরা বসে কথা বলতে পারে, চা খেতে পারে, যেখানে ইন্টারনেটে কাজ করতে পারে, এরকম কতগুলো জায়গায় আমরা কেন ব্যবস্থা করব না? অর্থাৎ ফ্রি ইন্টারনেটের যে ব্যবস্থা, এটির এরিয়াটাকে কেন আমরা বাড়াবো না? যদি আমরা এটির এরিয়াকে বাড়াতে পারি, তাহলে নিশ্চয়ই বহু তরুণ তরুণী আছে, যুব সমাজের বহু সদস্য আছে যারা বিভিন্নভাবে উপকৃত হবে। কিছুদিন আগে বিবিসিতে, এটা প্রায় বছর কয়েক আগের ঘটনা, বিবিসিতে আমি খবর দেখছিলাম। হঠাৎ খবরে একটি খবর দেখালো, একটি ফ্যামিলি, দুই ভাই বোন, ওরা স্কুলে পড়ে, কিন্তু ওদের খুব সমস্যা হচ্ছে, ওরা যেই জায়গা থেকে, গ্রামের মধ্যে, এটি লন্ডন শহরে না, লন্ডন থেকে অনেক দূরে গ্রামের মধ্যে, তারা হোমওয়ার্ক করার জন্য প্রায় 2 মাইল হেঁটে তার নানির বাড়িতে যায়। কারণ তাদের বাড়িতে ইন্টারনেট নেই, নানির বাড়িতে ইন্টারনেট আছে। ওখানে গিয়ে ল্যাপটপ নিয়ে বা আইপ্যাড নিয়ে, যেটাই হোক, সেখানে তারা ইন্টারনেট নিয়ে হোমওয়ার্কের কাজ শেষ করে আবার বাড়িতে ফিরে আসে। সহকর্মীদের আমাদের দেশেও এরকম সমস্যা আছে। বাট আমরা এই জন্য এটি করতে চাইছি, ফ্রি যে কথাটি বললাম, ইন্টারনেট করতে চাইছি, এই জন্য করতে চাইছি, আমাদের বহু তরুণ সমাজের বহু সদস্য আছে, নতুন ভোটার যারা হয়েছে, ইয়াং জেনারেশন বলতে যাদেরকে আমরা বুঝি, বহু সদস্য আছে যারা বিভিন্ন কন্টেন্ট মেক করে, কিন্তু ডাটার দাম অনেক বেশি হওয়াতে হয়তো তারা অফ করে রাখে, খুব যখন প্রয়োজন ডাটাটা তখন তারা ওপেন করে, আবার অফ করে তারা রেখে দেয়। আমাদের বহু এরকম তরুণ সমাজের সদস্য আছে যারা অনলাইনে ছোটখাটো ব্যবসা করে, বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে, বিভিন্ন অ্যাড ক্যাম্পেনিং করে, কিন্তু সব সময় তারা করতে পারে না কারণ খরচ অনেক বেশি পড়ে। কিন্তু আমরা যদি এরকম বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে, বিভিন্ন লাইব্রেরিতে, বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে, কলেজগুলোতে, বিভিন্ন ক্যাফেটেরিয়াতে যদি আমরা ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করে দিতে পারি, তাহলে তাদের জন্য সুবিধা হবে। ফ্রি বলতে তো ধরেন ঘন্টার পর ঘন্টা ফ্রি থাকবে না, ব্যাপারটা হয়তো এরকম হবে, কারণ আমার সব কিছুরই তো একটি খরচ আছে, খরচটা তো যারা দিবে তাদেরও পোষাতে হবে। হয়তো ব্যাপারটা এরকম হবে যে সে যখন তার পুরো ইমেল অ্যাড্রেস দিয়ে সব কিছু দিয়ে, যেটা নর্মাল স্ট্যান্ডার্ড প্রসিজিওর, যখন কোনো একটা ক্যাফেটেরিয়াতে বা কোনো একটা জায়গায় ঢুকলো ওই ইন্টারনেট সুবিধা পাওয়ার জন্য, তখন স্বাভাবিকভাবে সে যখন ইন্টারনেট সুবিধাটা পেতে চাইবে, কতগুলো ইনফরমেশন চাইবে তার কাছে। সেই ইনফরমেশনগুলো ফিল আপ করার পরে এমনও হতে পারে সেখানে হয়তো কয়েক সেকেন্ডের একটি অ্যাড আসলো, সেই অ্যাডটি হয়তো তাকে দেখতে হতে পারে, এবং অ্যাডটি দেখার পরে তারপরে তার কানেকশনটা কানেক্টেড হয়ে যাবে, ইন্টারনেটটা কানেক্টেড হয়ে যাবে, তখন সে হয়তো 1 ঘন্টা হোক, 1.5 ঘন্টা হোক, ওটা ফ্রি পাবে সে, তখন সে ওইটাতে তার কাজটা সে সেরে নিতে পারবে। কাজে আমরা পুরো জিনিসটাকে এইভাবে চিন্তা করছি যে কিভাবে সুযোগ সুবিধা, রাষ্ট্রের যে সুযোগ সুবিধা, এটিকে জনগণের কাছে নিয়ে যাওয়া যায় এবং তরুণ সমাজকে সহযোগিতা করা যায় তাদের কাজগুলো সম্পন্ন করার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আহ, আপনারা শুনেছেন কর্মসংস্থানের বিষয়। ইউরোপের বহু দেশে, ইটালিতে যেমন, উদাহরণস্বরূপ বলে, ইটালিতে যেমন বহু জায়গা আছে যেখানে তাদের তরুণ প্রজন্ম, ইয়াং জেনারেশনের সংখ্যা কমে গেছে, সেখানে তাদের কাজ করার জন্য মানুষ লাগবে, কিন্তু আপনি আসতে পারবেন না। কেন আপনি আসতে পারবেন না? আপনি তো ভাই ইটালিয়ান ভাষা বোঝেন না। আপনি যখন গ্রামে যাবেন, ওই দেশের গ্রামের মানুষ হয়তো সচ্ছল মানুষ আছে, কিন্তু সে ইংরেজি বুঝে না, তাই সে ইটালিয়ান ভাষা বুঝে, তার ভাষা ইটালিয়ান। এবং আপনি যে ওখানে যাবেন, আপনি যদি তার ফার্মে, অর্থাৎ তার কৃষিতে যদি আপনি কাজ করেন, তাতে আপনাকে লোকাল ভাষা জানতে হবে, কিন্তু আপনি তো লোকাল ভাষা জানেন না। আমরা চাইছি আমাদের তরুণ সমাজকে, সে শহরেই থাকুক গ্রামেই থাকুক, তরুণ সমাজকে, আপনারা শুনেছেন যে বাংলাদেশ থেকে বছরে 8 থেকে 10 লক্ষ মানুষ যায় বিদেশে, কিন্তু এর মধ্যে প্রায় 7 লক্ষ মানুষ যারা যে আনস্কিল লেবার যায়, আনস্কিল ওয়ার্কার যায়। আমরা এই যে যাওয়ার পরিমাণ, এদেরকে আমরা ট্রেনিং দিতে চাচ্ছি। জাপানে কৃষিতে মানুষ প্রয়োজন, জাপানে হেলথ কেয়ারের মানুষ প্রয়োজন, ইউরোপের বিভিন্ন দেশে হেলথ কেয়ারের মানুষ প্রয়োজন। এখানে আমাদের তরুণরা যেতে পারে, ছেলেরা যেতে পারবে, মেয়েরা যেতে পারবে, কিন্তু ভাষা শিক্ষা একটি বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা পরিকল্পনা নিয়েছি, নিশ্চয়ই আপনারা ডিটেল পরিকল্পনায় শুনেছেন, আমরা পরিকল্পনা নিয়েছি যে আমরা এরকম টেকনিক্যাল ইনস্টিটিউশন, ভোকেশনাল ইনস্টিটিউশন আমরা জেলা পর্যায়ে, বিভাগ পর্যায় পর্যন্ত শুরু করব, যারা ভাষা শিক্ষা দিবে। এবং
কয়েকটি ভাষা আমরা স্কুল লেভেলে কয়েকটি ভাষা আমরা কম্পালসারি করে দেব। বাচ্চারা নিজেরা চয়েস করে নেবে সে কোনটা শিখবে। ইংরেজির সাথে তৃতীয় আরেকটি ভাষা তাকে শিখতেই হবে, যাতে করে সে ভবিষ্যতে যদি মনে করে সে বিদেশে যাবে, সে যে কোনো কাজ করতে পারবে। ভোকেশনালের কতগুলো সাবজেক্ট আমরা কম্পালসারি করে দেবো যে এগুলো তাকে শিখতেই হবে। অর্থাৎ একজন বাচ্চাকে শিশু অবস্থা থেকে আমরা তাকে ইন্ডিপেন্ডেন্ট করে গড়ে তুলতে চাই। খেলাধুলা তাকে করতে হবে। আমিনুল আপনাদের সামনে তুলে ধরেছে যে আমরা শুধু ডাক্তার বানাবো তা না, আমরা শুধু ইঞ্জিনিয়ার বানাবো তা না, আমরা শুধু উকিল ব্যারিস্টার বানাবো তা না, আমরা খেলোয়াড় পর্যন্ত তৈরি করব। আমরা দেশে একজন খেলোয়াড়, প্রফেশনাল খেলোয়াড় আমরা তৈরি করতে চাই। সে দেশে খেলবে, সে বিদেশে খেলবে। বিদেশে শুধু ডাক্তার দেশে সুনাম বয়ে নিয়ে আসবে তা না, শুধু ইঞ্জিনিয়ার দেশে সুনাম বয়ে নিয়ে আসবে তা না, শুধু ব্যবসায়ী দেশে সুনাম বয়ে নিয়ে আসবে তা না। একজন খেলোয়াড়, একজন ব্যক্তি খেলোয়াড়, সে ছেলে হোক মেয়ে হোক। আপনারা দেখেছেন মেয়েরা কি সুন্দর এশিয়ান ফুটবলে তারা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে এসেছে। আপনারা দেখেছেন ক্রিকেটে কিভাবে বিশ্ব দরবারে বাংলাদেশের ইয়াং ছেলেরা, ইয়াং ক্রিকেটাররা কিভাবে সম্মান বয়ে নিয়ে এসেছে। আমরা অন্যগুলোতেও চেষ্টা করতে পারি, যেগুলোতে আমাদের পক্ষে সম্ভব আমরা সেগুলোতে চেষ্টা করবো। আমরা প্রফেশনাল খেলোয়াড় গড়ে তুলব। তারা বিদেশে খেলবে, একটি সময় পরে যখন তারা খেলতে পারবে না, স্বাভাবিক, খেলোয়াড়রা বেশি দিন খেলতে পারে না, কারণ শারীরিক একটি বিষয় থাকে। তখন তারা দেশের বা বিদেশের বিভিন্ন ইনস্টিটিউশনে কোচ হিসাবে বা প্রশিক্ষক হিসেবে তারা তখন দায়িত্ব পালন করতে পারবে। অর্থাৎ প্রত্যেকটি জেনারেশনকে, প্রত্যেকটি ভবিষ্যৎকে আমরা সেভাবে গড়ে তুলতে চাই। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা কম বেশি আলোচনার সময় 8 ঘন্টার মধ্যে, পুরো 8 ঘন্টার কথাকে আমার হাফ এন আওয়ারের মধ্যে নিয়ে আসতে হচ্ছে, তো সেই জন্য আমি সংক্ষেপে বলছি। সহকর্মীবৃন্দ, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আবার ঘুরে ওখানে চলে যাচ্ছে। আজকের যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস, এই দুর্নীতির লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে, এবং আমাদের ট্র্যাক রেকর্ড আছে করার। বিএনপির ট্র্যাক রেকর্ড আছে, আমরা দুর্নীতির লাগাম টেনে ধরেছি। একটি কথা বলতে ভুলে গিয়েছে আপনাদের, বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার সময় যখন এই কাজটি করা হলো, তখন কিন্তু এক সময় গিয়ে দুর্নীতি কমিশন একটি করা হয়েছিল। এবং নিশ্চয়ই আপনারা সকলে না জানলেও কেউ কেউ অবশ্যই জানেন, সেই দুর্নীতি দমন যে কমিশন ছিল সেটিকে, যেটি খালেদা জিয়ার সময় 2005 সালে করা হয়েছিল, তৈরি করা হলো, সেটিকে এতটাই ক্ষমতা দেওয়া হয়েছিল, সেই দুর্নীতি দমন কমিশন যদি সরকারের কোনো একটি বিষয়ে তদন্ত করতে চাইতো, সরকারের কোনো পারমিশনেরই প্রয়োজন ছিল না, সে সম্পূর্ণ স্বাধীন ছিল। খালেদা জিয়া কতটা আত্মবিশ্বাসী ছিলেন, কতটা দৃঢ় শপথ ছিল তার দুর্নীতিকে দমন করার জন্য, যে উনি ওই কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন করে দিয়েছিলেন। ইনশাল্লাহ একই জিনিস আমরা আবার তৈরি করব। এই নিয়মটি গত স্বৈরাচার এই নিয়মটি পাল্টে দিয়েছিল, যে সরকারের কোনো কিছু দুর্নীতি তদন্ত করতে হলে সরকারের পারমিশন লাগবে। এটিকে আমরা দরকার হলে, যদি দেশের স্বার্থে প্রয়োজন হয়, এটিকে আমরা আবার চেঞ্জ করে দিব। প্রিয় সহকর্মীবৃন্দ, আসুন দুর্নীতির লাগাম টেনে ধরা, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, দেশকে দিকে শিল্প উন্নত করা, দেশের মানুষকে বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা, দেশের নারীদের শিক্ষার ব্যবস্থা করা, প্রত্যেকটি এইভাবে যদি দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, যেটিই বলুন না কেন, প্রত্যেকটি কাজ সফলভাবে করার ট্র্যাক রেকর্ড একমাত্র বিএনপির আছে অতীতে। এবং প্রত্যেকটি কাজ আবার শুরু করার এবং কিভাবে আমরা করব তারও পরিকল্পনা একমাত্র বিএনপি আপনাদের সামনে উপস্থাপন করেছে। এবং আপনাদের মাধ্যমে এই পরিকল্পনাগুলো বিএনপি প্রত্যেকটি গ্রামে গ্রামে ঘরে ঘরে ছড়িয়ে দিতে চায়। প্রিয় সহকর্মীবৃন্দ, এই ছড়িয়ে দেওয়ার কাজটা কি আপনারা মনে করেন আপনারা পারবেন করতে? আপনাদের কি সেই আত্মবিশ্বাস আছে? আপনাদের কি আত্মবিশ্বাস আছে বাংলাদেশের প্রত্যেকটি গ্রামে ছড়িয়ে দিতে হবে আজ যা আপনারা দেখে গিয়েছেন, যা জেনে গিয়েছেন, যা শিখে গিয়েছেন, যা শুনে গেলেন? পারবেন কি আপনারা? তাহলে আসুন এই কাজটি আমাদের করতে হবে। এখন আরেকটি কথা বলি আপনাদেরকে, নামাজের সময় হয়ে গেছে, আমরা 5 মিনিটে ইনশাল্লাহ শেষ করে দেব। প্রিয় সহকর্মীবৃন্দ, বারে বারে যেই কথাটা বলছি, ট্র্যাক রেকর্ড একমাত্র দেশকে সামনে এগোনোর ট্র্যাক রেকর্ড, জাতিকে স্বাবলম্বী করে গড়ে তোলার ট্র্যাক রেকর্ড বিএনপির আছে। এ মঞ্চে আসুন তো, কারো জানা আছে কিনা আর যতগুলো রাজনৈতিক দল আছে যারা আগামী নির্বাচনে পার্টিসিপেট করতে চায়, আর কার এরকম পরিকল্পনা আপনারা গত 1 বছরে দেখেছেন বা শুনেছেন বা জেনেছেন,
কেউ হাত তুলে বলুন তো, কার আছে এই ট্র্যাক রেকর্ড? অনেকে অনেক কথা বলেছে। সকলের প্রতি সকলের প্রতি সম্মান রেখে দৃঢ়তার সাথে আমি বলতে চাই, হ্যাঁ, অনেকে অনেক কিছু বলেছেন, এইভাবে করবেন, দেশকে গড়ে তুলবেন, স্বাবলম্বী করবেন, সেইভাবে করবেন, কিন্তু ডিটেল প্ল্যানিং একমাত্র বিএনপির আছে, ডিটেল প্ল্যানিং আর কারো নেই। প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে আপনাদেরকে আমরা এখানে দাওয়াত দিয়েছি কেন্দ্র থেকে। আপনারা এসেছেন, সারাদিন জেনেছেন, দেখেছেন, শিখেছেন, দুপুরে আপনারা খাওয়া দাওয়া করেছেন। দয়া করে এই যে আপনারা এসেছেন, 8 ঘন্টা সময় দিয়েছেন, এটিকে দয়া করে বৃথা যেতে দেবেন না। এই যে দলের ফান্ড থেকে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, এই অর্থটি দলের নেতাকর্মীদের চাঁদার বিনিময়ে অর্থটি ধীরে ধীরে গড়ে উঠেছে। সেই ফান্ড থেকে আপনাদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দয়া করে এই অর্থটিকে অপচয় হতে দেবেন না। এই যে আপনারা নিজের অর্থ ব্যয় করে এসেছেন, আবার নিজের অর্থ ব্যয় করে ফিরে যাবেন, আসা যাওয়ার যে খরচ, আসা যাওয়ার যে সময়, এইটিকে অপচয় হতে দেবেন না। আপনাদের হাতে আজকে একটি ফোল্ডার দেওয়া হয়েছে। সেই ফোল্ডারে আমাদের প্রত্যেকটি কথা তুলে ধরা হয়েছে যে আমরা আগামী দিনে কি কি করতে চাই, কোন সেক্টরে কোন শ্রেণী পেশার মানুষের জন্য আমরা কি করতে চাই। প্রিয় সহকর্মীরা, কালও বলেছি, একই কথা আজকেও বলবো, কারণ এই কথাটাই গুরুত্বপূর্ণ, সেই জন্য একই কথা বলবো। ব্যক্তি বড় নয়, যেহেতু এটা দলীয় বিষয়, যেহেতু এটা আমাদের দলীয় কর্মসূচি, এখানে আমরা জিনিসটাকে এভাবেই দেখতে চাই। এখানে আমাদেরকে দলকে নিয়ে আসতে হবে। আমাদের দল যদি টিকে থাকে, আমাদের দল যদি বাংলাদেশের মানুষের সমর্থন পায়, বাংলাদেশের মানুষের সমর্থন যদি এই দলের পিছনে থাকে, তাহলেই আমরা এই কর্মসূচিগুলো সফল করতে পারবো। এবং এই কর্মসূচিকে সফল করতে হলে, বাংলাদেশের মানুষের সমর্থন পেতে হলে, আপনাকে, আপনাদের প্রত্যেকটি মানুষকে, এবং আপনাদের সাথে আপনাদের এলাকায় যতগুলো সহকর্মী আছে আপনাদের প্রত্যেককে নিয়ে টিম করে করে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আপনার হাতে যে ফোল্ডার, সেই ফোল্ডারে খুব সম্ভবত প্রত্যেকটি সাবজেক্টের 5টি করে কপি আছে। আপনি হয়তো 50,000 কপি হয়তো ছাপাতে পারবেন না, কিন্তু 5,000 তো আপনি ছাপাতে পারবেন। আপনি যদি 5,000 ছাপান, আপনার আরেক সহকর্মী যদি 5,000 ছাপাতে পারে, আপনার আরেক সহকর্মী যদি 500 ছাপাতে পারে, আরেক সহকর্মী যদি 2,000 ছাপাতে পারে, আপনার এলাকায় হাজার হাজার এটার কপি আপনি দিয়ে দিতে পারবেন, মানুষের ঘরে পৌঁছে দিতে পারবেন। আজ আপনি যা যা শিখে গেলেন, আপনারা প্রত্যেকটি স্বেচ্ছাসেবক দল এবং ওলেমা দলের প্রত্যেকটি নেতা আপনারা যা শিখে গেলেন, আপনি শিখে গিয়ে আপনি আপনার 5 জন, 10 জন, 15 জন, 20 জন সহকর্মীকে শিখাবেন। পারবেন নাকি সব ভুলে গিয়েছেন? মনে আছে তো? ওখানে কিন্তু একটা নোট বই এবং কলমও দিয়েছি, শুধু কলমটা পকেটে রাখার জন্য আর নোট বইটা ব্যাগে রাখার জন্য কিন্তু আমরা দেইনি। আমরা কলমটা দিয়েছি এবং নোট বইটা দিয়েছি নোট করার জন্য, যেটি মনে হবে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটি নোট করার জন্য দিয়েছি। নোট টোট করেছেন নাকি রেগেই দিয়েছেন? নোট টোট করেছেন? ভেরি গুড। যারা নোট করেছেন ভেরি গুড, যারা নোট করেননি নট গুড অ্যাট অল। আচ্ছা, এখন সহকর্মীবৃন্দ, কাজ সামনে অনেক গুরুত্বপূর্ণ। মানুষের কাছে যেতে হবে, মানুষকে বলতে হবে, তথ্য প্রমাণ দিয়ে বলতে হবে, ভাই, আমি, বোন, মা, আমি অতীতে আমার দল এই এই কাজ করেছে। আমরা ভবিষ্যতে যদি আপনাদের সমর্থন পাই, আপনাদের সহযোগিতা পাই, আপনারা যদি আমাদের সাথে থাকেন, আমাদের কে যদি সমর্থন দেন, আমরা আপনাদের জন্য এই এই কাজ করতে চাই। প্রিয় সহকর্মী, আমি অতীতে করেছি, দুর্নীতি দমন করেছি, খাদ্য উৎপাদন দ্বিগুণ করেছি, মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছি, বিদেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, দেশে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, এই ইন্টারনেট সুবিধা ব্যবস্থা বিএনপি শুরু করেছে। মুক্তিযুদ্ধের কথা যদি বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আমাদের কথা, দেশনেত্রী খালেদা জিয়ার করা। কাজেই যদি বলতে হয় বিএনপি করেছে, কাজে করতে পারলে বিএনপি করতে পারবে। আর কে কি করতে পেরেছে, বিভিন্ন জনের বিভিন্ন ট্র্যাক রেকর্ড অতীতে আমরা দেখেছি, এবং তাদের কাছে কোনো প্ল্যান নাই। কথার ফুল জুড়ে দিয়ে রাষ্ট্র চলে না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের পেটে খাবার আসে না, কথার ফুল জুড়ে দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুল জুড়ে দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র আপনার আছে, যা একমাত্র এই দলের আছে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। আসুন, আলোচনা যা হয়েছে সারাদিন এই ঘরে থাকতে পারবে না। এই আলোচনার প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি পরিকল্পনা
জনগণের প্রত্যেকটি ঘরে 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 যেতে হবে, মা বোনদের কাছে যেতে হবে, তরুণ প্রজন্মের কাছে যেতে হবে, মুরব্বীদের কাছে যেতে হবে, ইমাম মুয়াজ্জেম সাহেবদের কাছে যেতে হবে যে ইয়েস, আমার দল এইগুলো করতে চায়, আমার দল এইগুলো বাস্তবায়ন করবে। হ্যাঁ, আমাদের হাতে কোনো জাদু নেই, জনগণ এটা জানে। জনগণ দেখতে চায় যে বিএনপি করছে কিনা, করবে কিনা। বিএনপি ইনশাল্লাহ যদি আমরা 40% ইনশাল্লাহ করতে পারি, সেটি জনগণ ইনশাল্লাহ আমাদেরকে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে। আসুন আমরা এখানে বসে না থাকি, প্রত্যেকটি লাইন, প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি পাতা, প্রত্যেকটি পরিকল্পনা আমরা জনগণের দোরগোড়ায় আজকে নিয়ে যাব। আমাদের বসে থাকার আর বিন্দু মাত্র সময় নাই। সহকর্মীবৃন্দ, জাতীয়তাবাদী শক্তির, বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির আজকের উপস্থিত প্রত্যেকটি নেতাকর্মী একটি জিনিস মনে রাখবেন, আজ দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে, এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো, এই দেশের অর্থনীতি, এই দেশের নারীর স্বাধীনতা থেকে শুরু করে, এই দেশের তরুণদের কর্মসংস্থান থেকে শুরু করে সকল কিছু ধীরে ধীরে আমরা নিশ্চিত করতে পারবো। যদি আমরা ঐক্যবদ্ধ করতে দেশকে না পারি, জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারি, জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। কাজেই আপনাদেরকে এখন সজাগ হতে হবে, ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই, মাঠে চলে যেতে হবে, মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে, পথে প্রান্তরে ঝাঁপিয়ে পড়তে হবে। পারবেন? পারবেন? করতে হবে, করতে হবে, এর বাইরে কোনো আর এখন সময় নেই। আসুন, এটাই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা, এটাই হোক আজকে আমাদের এই দেশ গড়া পরিকল্পনার শপথ। পরিকল্পনা করেছি, এখন পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে, বাস্তবায়নের জন্য এখন মাঠে নেমে পড়তে হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।